পুরো ঘর রজনীগন্ধার গোলাপ ফুল দিয়ে সাজানো হয়েছে। বেশ অনেকটা সময় অতিবাহিত হওয়ার কারণে ফুলগুলো এখন আর তাজা নেই। গোলাপের পাপড়িগুলো শুকিয়ে গেছে, জড়েও পড়েছে কিছু পাপড়ি। লিলির কাছে ঘরটা বিশাল লাগছে। তার পুরো বাড়ি সমান হবে হয়তো এই একটা ঘর। আসবাবপত্র বলতে একটা বিশাল খাট, আলমারি, ড্রেসিং টেবিল, একটা আলনা, পড়ার টেবিল আর বুকসেল। বেশ গোছানো একটা ঘর। অনেক চেষ্টা করেও ঘরে এক চিমটি ধুলা পাওয়া দুঃসাধ্য ব্যাপার। লিলি বুঝতে পারল যিনি এই ঘরের মালিক তিনি বেশ পরিপাটি। ধুলো ময়লা তার পছন্দ না। এসব ভাবনার মাঝেই দরজা খোলার আওয়াজ হলো। দরজা খোলার আওয়াজ পেতে লিলি ঠিকঠাক হয়ে বসলো। অব্র দরজার ছিটকিনি বন্ধ করে দিয়ে বিছানায় লিলির পাশে এসে বসতে লিলি মৃদু চমকে উঠল। অব্র তা দেখে হাসলো। এখন অবধি লিলির কণ্ঠ অব্র শুনতে পেয়েছে কিনা সেটা অব্রের জানা নেই। হ্যাঁ, শুনেছি হয়তো একবার বেলিকে সান্ত্বনা দেওয়ার সময়, কিন্তু সেই কথাগুলো ছিল খুবই ধীর-স্থির। অত হট্টগোলের মাঝে অব্র ঠিকভাবে শুনতে পারেনি। লিলি যে প্রচণ্ড অস্বস্তির মাঝে এখানে বসে আছে অব্র তা আন্দাজ করতে পারল। স্বাভাবিক করতে নিজেই বলে উঠল, আমি কিন্তু রাগী মানুষ না, খুব একটা যে চেঁচামেচি করি তাও না। তুমিও যেমন মানুষ আমিও তেমন মানুষ। পার্থক্য এতটুকু যে তুমি মেয়ে আর আমি ছেলে, আর তোমার থেকে আমার বয়সের পার্থক্যটা বেশ বেশি, শুধু এতটুকু তফাৎ। তাই বলছি আমায় এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। অব্রর কথার প্রেক্ষিতে লিলি শুধু ছোট্ট করে উত্তরে বলল আচ্ছা। অব্র বুঝতে পারল যদি সে কথা না বলে তাহলে লিলি আগ বাড়িয়ে একটা শব্দ উচ্চারণ করবে না। পুনরায় বলে উঠল, তুমি তো কলেজ অবধি লেখাপড়া করেছো, নিশ্চয়ই তোমার অনেক বন্ধু বান্ধব ছিল। হ্যাঁ ছিল। স্কুল কলেজ শেষ তাদের সাথে নিশ্চয়ই আড্ডা দিতে, গল্প গুজব করতে। এমন অনেক বন্ধু তো অবশ্যই ছিল যার সাথে তুমি নিজের সব কথা স্বাচ্ছন্দ্যে বলতে পারতে। স্কুল কলেজ শেষে আমি সোজা বাড়ি চলে আসতাম। বেলি বাড়িতে একা থাকতো তো তাই যতটুকু সময় ক্লাস থাকতো ততটুকু সময় বাইরে থাকতাম। এর বাইরে কখনো আলাদাভাবে বন্ধুদের সাথে গল্প গুজব করা হয়নি। মাঝে মাঝে ওরা আমার বাড়িতে আসতো। আমার একজন বান্ধবী ছিল যার সাথে আমি সব কথা বলতাম, কিন্তু ক্লাস 8-এ পড়াকালীন ওর বিয়ে হয়ে যায়। তারপর থেকে আমার আর তেমন কোনো বন্ধু ছিল না। তাহলে তো ভালোই হলো, আজ থেকে বরং আমি তোমার বন্ধু হলাম। তোমার যা বলতে ইচ্ছে করবে তুমি নিঃসংকোচে আমায় বলবে। যদি কিছু প্রয়োজন হয় আমায় বলতে একদম দ্বিধা করবে না। আমি চেষ্টা করব নিজে থেকে বুঝিয়ে নেওয়ার। কিন্তু কি বলতো, আমি কখনো এসব মেয়েলি জিনিসপত্র কিছু কিনিনি। মেয়েদের কি প্রয়োজন হয় সেসব সম্পর্কে আমার আন্দাজ নেই। প্রথম কয়েকদিন একটু আমাকে বলে দিও, তারপর আমি মনে রাখার চেষ্টা করব। লিলি শুধু মাথা নাড়িয়ে সায় জানালো। বন্ধু যখন হলাম তাহলে আমায় দেখে এত ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমায় কিছু বলতে চাই। আমি আগেই তোমায় জানিয়ে দিচ্ছি লিলি, আমি তোমার সৌন্দর্য দেখেই তোমায় বিয়ে করেছি। তোমার কোন গুণকে ভালোবেসে বিয়ে করব এমন উপায় আমার কাছে জানা ছিল না। কেননা তোমাকে তো আমি চিনতামই না। প্রথম দেখায় ভালোবেসেছি তোমার রূপ দেখে। তাই বলে এটা ভেবো না যে কিছুদিন পর তোমার এই রূপের মোহ কেটে যাবে। আমি এমন মানুষ না। ঘটক যেদিন প্রথম তোমার ছবি দেখিয়েছিল সেদিনই মনে মনে ঠিক করে নিয়েছিলাম বিয়ে করলে তোমাকে করব, সবটা তোমার রূপের জন্য। কিন্তু এখন শুধু তোমার রূপকে ভালোবাসি না, তোমার দোষ গুণ সব কিছুকে ভালোবাসবো। লিলি এবারও নিশ্চুপ রইল। অপর মনে হলো লিলি এবার অনেকটা স্বাভাবিক হয়েছে। হাত বাড়িয়ে লিলির ঘোমটা তুলল। চোখ জুড়িয়ে গেল তার। মুখ থেকে আপনা আপনি মাশাআল্লাহ শব্দটা বেরিয়ে গেল। চাঁদের মতন বউ করে এনেছি। আকাশের ও চাঁদটাও তোমার রূপে হিংসা করবে। তোমার এই রূপের প্রশংসা করার মতো যথেষ্ট শব্দ আমার অভিধানে নেই। আর যদি ঠিকভাবে প্রশংসা করতে না পারি তাহলে তোমার এই রূপের অপমান করা হবে। খুব নিখুঁত তুমি। তোমার বোধ হয় সৃষ্টিকর্তা একটু বেশি যত্নে বানিয়েছে। নিজের প্রশংসা শুনে লিলি লজ্জা পেয়ে গেল। এর আগেও অনেকের মুখে থেকে নিজের প্রশংসা শুনেছে, কিন্তু কখনো অনুভূতিটা এমন হয়নি।
এই প্রথম কারো মুখ থেকে নিজের প্রশংসা শুনতে এত ভালো লাগলো। আজ যেন প্রকৃত অর্থ বুঝতে পারলো যে এতদিন তার প্রশংসা করেছে কে অতিরিক্ত কিছু বলেনি। লিলির লজ্জার রাঙা মুখটা দেখতে অব্রর বেশ ভালো লাগলো। লিলির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল, হালকা হেসে বলল, তোমার লজ্জা মাখানো মুখটা দেখতে আরো সুন্দর লাগছে। আজ আমাদের জীবনের একটা নতুন অধ্যায়ের সূচনা ঘটল। এই সূচনায় যেমন তোমার মুখে হাসি লেপ্টে আছে, ঠিক তেমনি সমাপ্তির দিনেও যেন এই মিষ্টি হাসিটাই থাকে। কথা দিলাম তোমায় কখনো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করার সুযোগ দেব না। তোমায় ভালোবেসেছি আমি। তুমি প্রথম নারী যে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিলে। তুমি সেই একমাত্র নারী যাকে আমি আমার মন দিতে রাজি হয়েছি। ও, তোমার জন্য একটা উপহার আছে, দাঁড়াও আনছি। কথাটা বলে অব্র বিছানা থেকে উঠে আলমারি খুলল। আলমারির ভেতর থেকে একটা গয়নার বাক্স বের করলো। পুনরায় বিছানায় এসে বসে বাক্সটার ভেতর থেকে একজোড়া নূপুর বের করলো। লিলির দিকে বাড়িয়ে দিয়ে বলল, দেখো তো পছন্দ হয় কিনা। লিলি একবার চোখ তুলে নূপুর জোড়ার দিকে তাকালো। কয়েক মুহূর্তের ব্যবধানে পুনরায় নিজের দৃষ্টি নামিয়ে ধীর কণ্ঠে বলল, আমার কাছে কারো দেওয়া উপহার কখনো খারাপ লাগে না। আর এই উপহারটা তো একজন বিশেষ মানুষ দিয়েছে। খুব পছন্দ হয়েছে আমার। যাক বাবা, বাঁচলাম। জানো, এর আগে আমি কখনো মেয়েদের কোনো কিছু কিনিনি। খুব কনফিউজ ছিলাম যে কি কিনবো। তোমার আমার পছন্দ হয় কিনা। প্রথমবার যখন তোমায় দেখতে গিয়েছিলাম, একবার তোমার পায়ের উপর আমার নজর পড়েছিল। তোমার পাটা দেখে আমার মনে হয়েছিল ওই পায়ে একজোড়া নূপুর পরলে বেশ মানাবে। নূপুর ছাড়া এত সুন্দর দুটো পা বেমানান। তাই ভাবলাম আমি না হয় দিলাম তোমার নূপুর জোড়া উপহার। সেজন্যই আজ কিনে এনেছি। নতুন বললে কি এত কদর করছেন? পুরনো হয়ে গেলেও কি এত খেয়াল রাখবেন আমার, নাকি ঘরের এক কোনায় অযত্নে ফেলে রাখবেন? নীলি সন্দেহপূর্ণ কণ্ঠে প্রশ্ন শুনে অব্র মৃদু হেসে বলল, বারবারে আমার কাছে পুরনো জিনিসের কদর বেশি থাকে। দিনে গেলে পুরনো সব কিছুর প্রতি ভালোবাসা বাড়তে থাকে। নতুনত্বের ভিড়ে তোমার আকর্ষণ পুরনো জিনিসের প্রতি আটকে থাকে। অনেকের ব্যতিক্রম হয় অবশ্যই, তাদের আবার চাকচিক্যময় নতুন জিনিসের প্রতি ঝোঁক বেশি থাকে। আমার আবার সাদাশিটে পুরনো জিনিসই বেশি পছন্দ। আর তুমি কি সেই জড়বস্তু যে অবহেলায় ফেলে রাখবো? তুমি হলে আমার ঘরের আলো। তোমায় অবহেলা করলে আমার ঘর আলোকিত করবে কে? অন্ধকারের মাঝে যে আমি হারিয়ে যাব। লিলি বিস্ময় ভরা দৃষ্টিতে অব্রর দিকে তাকালো। অব্রর বলা প্রতিটা কথা তাকে মুগ্ধ করেছে। লিলি যেন নতুনভাবে মানুষ চিনতে শিখেছে আজ। কিন্তু ভয় করছে। মানুষ অতটা ভালো হতে পারে সেটা তার জানা ছিল না। বরাবরই সে গ্রামের মানুষদের সংকীর্ণ মন দেখে অভ্যস্ত। তাদের চিন্তাধারা, ব্যবহার, চালচলন ইত্যাদি দেখে বড় হয়েছে লিলি। সেসবের সাথে অব্রর ব্যবহার যেন মেলাতে পারছে না। প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি কি সত্যি এতটা ভালো, নাকি আমার সামনে নিজেকে ভালো হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন? বদলে যাবেন না তো পরে? অতটা সময় ধরে আমার আচরণ যদি মিথ্যে হয়ে থাকে, তাহলে আমি তোমায় এখন যে কথা বলবো সেটা যে সত্যি হবে তা কি নিশ্চয়তা আছে? আমি তো তোমায় এখনো মিথ্যে বলতে পারি। আপনি যেমনই হন না কেন, আমার সামনে নিজের আসল ব্যবহারটাই প্রদর্শন করুন। শুরু থেকে যদি আমি আপনার আসল ব্যবহারটা দেখি, তাহলে আমার নিজেকে মানিয়ে নিতে কষ্ট হবে না। কিন্তু যদি ভালোর পরে খারাপ ব্যবহারটা আমার সামনে আসে, তাহলে সেটা আমি মেনে নিতে পারবো না। তখন আমার নিজেকে বোঝানো খুব কঠিন হয়ে যাবে। তাই আমি চাইবো আপনি যেমনই হন না কেন, আমার সামনে নিজের আসল সত্তাটা প্রকাশ করুন। লিলির বলা কথাগুলো চমৎকার শোনালো অব্রর কাছে। লিলির বুদ্ধিমত্তা সম্পর্কে আন্দাজ করতে পারল সে। মেয়েটা বাস্তববাদী, অযথা মনের মাঝে কোনো প্রকার ফ্যান্টাসি পুষে রাখেনি। মেয়েটা শান্ত, তবে দুর্বল না। নিজেকে সামলে নেওয়ার ক্ষমতা তার মাঝে আছে। পরিস্থিতিদের সাথে মানিয়ে নিতে শিখেছে সে। অব্র কিঞ্চিত পরিমাণ হেসে বলল, শোনো লিলি, কোনো মানুষই তার ভেতরে থাকা খারাপ সত্তাটাকে কারো সামনে সহজে প্রকাশ করতে চায় না। সে সবসময় তার মাঝে থাকা আকর্ষণীয় দিকগুলো তোমার সামনে উপস্থাপন করে তোমাকে তার প্রতি আকর্ষিত করতে চাইবে। আর সেখানে তো তুমি আমার নববধূ।
কোনো পুরুষই চাইবে না তার নববধূর সামনে নিজের খারাপ দিকগুলো উপস্থাপন করতে। আমিও চাইব না। আমি বলবো না যে আমার মাঝে কোনো ভুল নেই, অবশ্যই আছে। ভুল ত্রুটি দিয়েই মানুষ। আমি যদি তোমাকে নিজের সম্বন্ধে কিছু বলি তাহলে শুধু ভালো দিকগুলোই হয়তো বলবো, খারাপ দিকগুলো বলবো না। তাই আমি চাইবো তুমি নিজে আমাকে চেনো। আমার সাথে থাকতে থাকতে আমি মানুষটা কেমন, কতটুকু ভালো, কতটুকু খারাপ, আমি চাই সেগুলো তুমি নিজেই জানো। আমি চাই তুমি আমায় পড়তে শেখো। আমার মনের কথা যেন আমি না বলতেই তুমি বুঝে যাও। আমার চোখের ভাষা যেন তুমি পড়তে পারো। কি পারবে না? লিলি মুগ্ধ নয়নে তাকিয়ে কথাগুলো শুনলো। স্মিথ হেসে মাথা নাড়িয়ে সায় জানালো। এরপর বেশ কিছুটা সময় দুজনে নীরবে কাটলো। অব্র হালকা কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে লিলিকে বলল, আমার নববধূকে ছোঁয়ার অনুমতি কি আমি পাবো? অব্রের প্রশ্নের প্রেক্ষিতে লিলি ধীর কণ্ঠে জবাব দিল, আপনার পূর্ণ অধিকার আছে আমার উপর। আমি চাইলেও আপনাকে আটকাতে পারি না, কিন্তু আমি নিজেকে আটকাবো। যদি তুমি না চাও তোমায় আমি ছুব না। তোমার কিঞ্চিত পরিমাণ আপত্তি থাকলে আমি নিজের মনকে মানিয়ে নেব। সত্যি আমি যতদিন না চাইবো ততদিন ছুঁয়ে দেখবেন না আমায়। বিশ্বাস রাখতে পারো আমি কাপুরুষ নই যে নিজের স্ত্রীর মতের বিরুদ্ধে গিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করব। তোমার শরীর ছুঁয়ে দেখার আগে আমি আমার মন ছুঁতে চাই। তোমার মন ছুঁতে পারলে তোমার শরীর ছোঁয়ার অনুমতি এমনি পেয়ে যাব। হ্যাঁ, একটু কষ্ট হবে ঠিকই, তবে তোমার সম্মান আমি রাখবো। মন তো আপনি ছুঁতে পেরেছেন। আপনার প্রতিটা কথা আমার হৃদয় ছুঁয়ে গেছে। এই সত্যি কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে এতটুকু বোঝার ক্ষমতা আমার আছে। আর আপনার বলা একটা শব্দ যে মিথ্যে না তা আমি উপলব্ধি করতে পেরেছি। তাহলে কি তোমাকে ছোঁয়ার অনুমতি আমি পেলাম? লিলি হালকা হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। পূর্ণিমার রাত আজ। রাতের কালো পরিবেশের মাঝে চাঁদের আলো চারদিকে হালকা আলোকিত হয়ে গেছে। জানালার শিক ভেদ করে সে আলো কিছুটা ঘরে প্রবেশ করেছে। কয়েকটা জোনাকি পোকার আগমনও ঘটল সেই ঘরে। তারা সাক্ষী হয়ে থাকলো দুটো মানবের মিলনে। তারা পূর্ব পরিচিত নয় না, তারা একে অপরের সম্বন্ধে আগে থেকে বিশেষ কিছু জানতো। কিছু সময় আলাপের মাধ্যমে একে অপরের চোখে চোখ রেখে পুরো বিশ্বাসের মাধ্যমে তারা এক হয়েছে। একে অপরকে বিশ্বাসের মাধ্যমে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিল তারা। ভালোবাসা যে মন্দ নয়, এই সংসার তার উদাহরণ। বেশ ভালো সকাল থেকে ঘুম থেকে উঠলো লিলি। অনেক বেলা অবধি ঘুমানোর অভ্যাস তার নেই। গ্রামে থাকতে সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ সেরে রান্নাবান্না করে কলেজে যেত। এখানেও তার ব্যতিক্রম হলো না। গোসল করে একটা নতুন শাড়ি পরে নিল, ঘুমটা দিয়ে দরজা খুলে বাইরে বের হলো। কাল রাতে যে বাড়িতে হইচই মেতেছিল এখন সেই বাড়িতে একটা মানুষের কথার আওয়াজও পাওয়া যাচ্ছে না। লিলি বুঝলো বেশি রাত করে ঘুমানোর দরুন এখনও কেউ ঘুম থেকে উঠেনি। অবশ্য শহরের মানুষ যত সকাল সকাল ঘুম থেকে উঠে না, কিন্তু লিলি পড়লো ব্যাপারচেকার মাঝে। অব্র এখনও ঘুম থেকে উঠেনি। আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না। কোথায় যাবে, কি করবে কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ ভাবনা চিন্তার পর ঠিক করলো সে আবার নিজের ঘরে ফিরে যাবে। রাস্তা বদল করে যে পথে এসেছিল সেই পথে আবার ফিরে যেতে নিলে পেছন থেকে কারো গলা স্বরে ভেসে এলো লিলির কানে। লিলির নাম ধরে কেউ যেন ডাকলো। লিলি পেছন ফিরে তাকাতে তার শাশুড়ি মাকে দেখতে পেল। সারিকা বেগম দেখতে পেয়ে লিলি আরো গুটিসুটি হয়ে দাঁড়ালো, দৃষ্টি তাক করলো মেজের দিকে। সারিকা বেগম এগিয়ে এসে লিলিকে বললেন, এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছ যে, আর একটু ঘুমালেই পারতে। লিলি ধীর কণ্ঠে বলল, আসলে মা, আমার অত বেলা করে ঘুমানোর অভ্যাস নেই। আমি তো ফজরের পরে ঘুম থেকে উঠে পড়ি। আজ তাও একটু দেরি করে হয়ে গেছে উঠতে। তুমি নামাজ পড়ো? জি মা, পড়ি। মাশাল্লাহ। আজ থেকে তবে রোজ ফজরে উঠে তুমি আমায় ডেকে দিও, কেমন? লিলি মাথা নাড়িয়ে সায় জানাতে সারিকা বেগম পুনরায় বললেন, চা খাবে? তুমি নতুন বউ, তোমার রান্নাঘরে যাওয়ার দরকার নেই। আজও বরং আমি আমাদের দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে আনি। সারিকা বেগম যেতে নিলে লিলি ওনাকে বাধা দিয়ে বলল, আমি করে আনছি মা, আপনি শুধু আমাকে রান্নাঘরটা দেখিয়ে দিন। আপনাকে যেতে হবে না। আজকের দিনটা আমি করি না। এরপর থেকে বরং তুমি রোজ সকালে আমাদের দুজনের জন্য চা বানিও। এমনিতেও এখন থেকে তো এই পুরো সংসারের দায়িত্ব তোমাকে নিতে হবে। আমি কিন্তু এখন শুধু বিশ্রাম নেব। আমার 2 ছেলে মেয়ে, পুরো সংসারের দায়িত্ব আমি তোমার উপর দিলাম। লিলি হালকা হেসে সম্মতি জানিয়ে বলল,
দায়িত্ব নিতে আমার বেশ ভালোই লাগে। আপনি চিন্তা করবেন না মা, আপনার দেওয়া দায়িত্ব আমি খুব ভালোভাবে পালন করার চেষ্টা করব। এখন রান্নাঘরে চলুন, দুজনে মিলে না হয় চা বানাবো। লিলির কথায় সারিকা বেগম খুশি হলেন। তিনি যেন বর্ষা পেলেন লিলির কথার মাঝে। হালকা হেসে লিলিকে রান্নাঘরের দিকে নিয়ে গেলেন। তিনিও ভাবলেন একা একা করার থেকে না হয় গল্প করতে করতে দুজন মিলে চাটা বানিয়ে নেবেন। প্রায় 10 দিন হতে চলল লিলির বিয়ে। বকুল গ্রামে তার আর যাওয়া হয়নি। 10 দিনের মাঝে আর না গ্রাম দেখতে কেউ এসেছিল, না তাকে দেখতে। বৌভাতের অনুষ্ঠানে লিলির বাপের বাড়ি থেকে কেউ আসেনি। শহরে মানুষদের অনুষ্ঠানে নিজেরা আদৌ মানিয়ে নিতে পারবে কিনা সেই সংশয়ে হয়তো তারা আসেনি। নিজেদের অজ্ঞতার জন্য তারা কুটুম্বাহী লোকদের, তাদের আত্মীয়দের কাছে হাসির পাত্র বানাতে চাননি। সেই জন্যই তো মেয়ে শ্বশুর বাড়ি নিজ চোখে দেখার ইচ্ছে থাকা সত্ত্বেও কে আসেনি। 10টা দিন পার হয়ে গেল, অথচ বেলির কোনো খোঁজ পাননি লিলি। লিলি জানে মেয়েটা প্রতিদিনে তার জন্য কাঁদে, কিন্তু লিলির কিছু করার নেই। আবদার করার স্বভাব তার বরাবরই কম। তার শ্বশুরবাড়ির লোকজন সবাই বেশ ভালো। বাড়িতে লিলি, অব্র, তার শাশুড়ি অব্র, ছোট ভাই শুভ্র আর তার বেলির বয়সী ননদ অবনী আছে। এদের নিয়ে লিলির সংসার। এই 10 দিনে কোনো অসুবিধা হয়নি লিলির। প্রথম দিন অব্র নিজে কেমনভাবে উপস্থাপন করেছিল লিলির সামনে, মানুষটা ঠিক তেমনই। তার মাঝে কোনো মিথ্যে নেই, ছলনা নেই। অব্র আপাতত ভার্সিটি পাঠ চুকিয়ে পারিবারিক ব্যবসায় সম্পূর্ণভাবে মনোযোগ দিয়েছে। আর লিলির সম্পূর্ণ মনোযোগ তার নতুন সংসার সাজানো। এই কয়েকদিনে শুভ্র আর অবনী দুজনে লিলি ভক্ত হয়ে উঠেছে। দিনের বেশিরভাগ সময় অবনী লিলি শাড়ির আঁচল ধরে ওর পেছন পেছন গুড়গুড় করে। শুভ্র অবশ্যই লিলির কাছাকাছি ঘেঁষতে একটু লজ্জা পায়, তবুও মনে মনে তার নতুন ভাবিকে প্রচুর শ্রদ্ধা করে, সম্মান করে। সকাল করিয়ে সবটাই তখন দুপুর প্রায়। লিলি ব্যস্ত হাতে দুপুরে রান্না করছে। এই বাড়িতে আবার এক একজনের খাবার পছন্দ এক এক রকমের। কেউ মশলা ছাড়া খাবার খায়, কেউ একটু ঝাল বেশি খাবার খায়। খেতে পছন্দ করে, কারো বেশি ঝাল সহ্য হয় না, সেজন্য খাবারের পদ সংখ্যা বেশি হয়। আর এত পদ রান্না করতে সময়টা একটু বেশি লাগে। লিলিকে সাহায্য করার জন্য লোক আছে, কিন্তু রান্নার বিষয়টা লিলি বড্ড খুঁতখুঁতে। সবটুকু কাজে নিজেকে ভালোবাসে। লিলি ব্যস্ত হাতে রান্না করছে, ঠিক তখনই রান্নাঘরে আগমন ঘটল অব্রকে দেখে লিলি ব্যস্ত করতে প্রশ্ন ছুড়ে মারলেন, কিছু লাগবে আপনার? বকুলপুর যাবে আজ? নিজে গ্রামের নামটা শুনতে লিলির বুকের ভেতরটা ধক করে উঠল। কতদিন পর নামটা যেন শুনতে পেল সে। চক্ষুদায়ের উপস্থিত হলো নোনা জল। ছলছল চোখে অব্রর দিকে তাকিয়ে বলল, বকুলপুর? আমার গ্রাম বকুলপুরের কথা বললেন? অব্র স্মিথ হেসে বলল, হ্যাঁ, তোমার গ্রাম বকুলপুরের কথাই বললাম। যাবে? আপনি যেতে দেবেন? অদ্ভুত তো, না দেওয়ার কি আছে? আর আমি তো তোমায় নিয়ে যাব। আসলে আজ বকুলপুরে ওইদিকে একটু কাজ আছে, সেজন্য ভাবলাম তোমায় একবার ঘুরিয়ে নিয়ে আসি। মা কিছু বলবে না, সেসবের জন্য আমি আছি। আর আমার মনে হয় না মা কিছু বলবে। তুমি তোমার বাপের বাড়ি যাবে, এখানে আমি বা মা কিছু বলার কি? আমি শুধু তোমার কাছে তোমার মতামতটা জানতে এসেছি। লিলি উৎসাহিত কণ্ঠ বলল, নিশ্চয়ই যাবো। কতদিন হলো বেলিকে দেখি না, বাবাকে দেখি না। মেয়েটাকে না জানি কেমন আছে, আমায় ছাড়া ও এতটুকু থাকতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমরা বিকেলে রওনা দেবো। রান্নাবান্না শেষে তুমি ব্যাগপত্র গুছিয়ে নিও। কয়েকদিন থাকতে দেবেন আমায়? তুমি কয়দিন থাকতে চাও? আপনি যে কয়েকদিন থাকতে দেবেন আমি সেই কয়েকদিনই থাকবো। অব্র একটু ভেবে বলল, 3 দিন পর আমার শহরের বাইরে যেতে হবে কিছু কাজে। আমি ভেবেছিলাম যে সেখানেও তোমায় সাথে নিয়ে যাব। সিলেট যাব, তুমি তো মনে হয় কখনো যাওনি। তোমায় নিয়ে একটু ঘুরে বেড়াবো। তুমি যদি চাও 3 দিন বেশিও থাকতে পারো, কিন্তু আমার তোমার ছাড়া থাকতে একটু কষ্ট হবে। আচ্ছা ঠিক আছে, আমি 3 দিনেই থাকবো বকুলপুর। তারপর আপনি গিয়ে আমায় নিয়ে আসবেন। আমি গিয়ে নিয়ে আসবো মানে? পাগল নাকি? তোমায় ছাড়া আমি থাকছি না। এমনি কি তোমায় নিয়ে সিলেট যাব? তোমাকে ছাড়া থাকতে পারবো না, সেই জন্যই তো ব্যবসার কাজেও তোমাকে সাথে করে নিয়ে যাচ্ছি। তুমি যে কয়েকদিন বকুলপুর থাকবে, আমিও সেই কয়েকদিন থাকবো। অপকথাটা শুনে লিলির মুখটা শুকিয়ে এলো। এমনিতে তার বিয়েতে রাসেল সাহেবের অনেক খরচ করে ফেলেছেন, অনেক ধার দেনা করে ফেলেছেন। এরপর যদি অব্র 3 দিন সেখানে থাকে, আরও অনেক খরচের ব্যাপার। বাড়িতে 3 বেলা অব্র মাছ মাংস দিয়ে ভাত খায়, আর সেখানে 3 বেলা করে জামাইকে তার বাবার মাছ মাংস খাওয়া দিয়ে বাদ দেওয়া সম্ভব না। তাই আর্থিক অবস্থা তোটা সচ্ছল না। লিলি নিম্নস্বরে বলল, আপনি না গেলে কি হয় না? লিলি আপত্তিকর কারণটা অব্র বুঝতে পারল। স্মিথ এসে ভরসা দিয়ে বলল, আমার এতটা অমানবিক ভেবো না। আমি জানি আমার শ্বশুরের সামর্থ্য, সেই সাথে পরিবেশের উপর ভিত্তি করে আমি নিজেকে মানিয়েও নিতে পারি। আর তাছাড়া আমি যখন নিজে যাচ্ছি, কোনো অসুবিধা হবে না। চিন্তা করো না, তোমার বাবার সম্মানকেও কোনো আঘাত আসবে না। আর মায়ের সাথে আমি কথা বলছি, তুমি বলো রান্না শেষ করে শুধু একবার মাকে গিয়ে বলো অনুমতির ব্যাপারটা আমি দেখছি। কথাটা বলে অব্র রান্না করে চলে গেল। লিলি যেন প্রতি মুহূর্তে অব্র আচরণে অবাক হয়। তার সত্যি বিশ্বাস করতে খুব কষ্ট হয়, একটা মানুষ কি করে এতটা ভালো
হতে পারে। সাথে ভাগ্যের কথা ভেবে প্রচণ্ড অবাক হয়। তার ভাগ্যে যে এমন একজন জীবনসঙ্গী লেখা ছিল সেটাকে কখনো কল্পনা করেনি। সত্যি লিলি ভাগ্যবতী। বিয়ের দিন যারা বলেছিল লিলির ভাগ্য খুলে গেছে তারা কেউ ভুল বলেনি। হয়তো তারা লিলির শ্বশুরবাড়ির আর্থিক অবস্থা দেখে কথাটা বলেছিল, কিন্তু লিলির কাছে তার শ্বশুরবাড়ির আর্থিক অবস্থা থেকেও অনেক বেশি গুরুত্ব অব্র আচরণ। বিয়ের পর থেকে এখনো অবধি সে আচরণে নিয়ে অভিযোগ করার সুযোগ পায়নি। সত্যি মানুষটা অদ্ভুত। সে শুধু ভালোবাসতে জানে, তার জীবনসঙ্গীকে সম্মান করতে জানে, নীরবে তার ইচ্ছেগুলো পূরণ করতে জানে, বিনিময়ে ভালোবাসাও সে নিজে আদায় করে নেয়। দুপুরে খাবার খেয়ে সবাই যে যার মতো নিজেদের কক্ষে বিশ্রাম নিচ্ছে। লিলি আর আজকে বিশ্রাম নেওয়ার হলো না। অব্র বাড়িতে নেই, বাড়িতে থাকলে অবশ্য জোর করে বিশ্রাম নিতে বলে লিলিকে, কিন্তু আজ কিছু কারণে বাইরে থাকায় লিলিকে জোর করার মতো কেউ রইল না। খাবার পাট চুকিয়ে এসে সে ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়লো। ব্যাগ গোছানো শেষে লিলির মনে পড়লো যে অব্র একবার বকুল ফুলে ওদের যাওয়ার কথা সারিকা বেগমকে বলতে বলেছিল। লিলি তৎক্ষণাৎ শাশুড়ির রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। মা আসবো? অনুমতির জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না লিলিকে। অনুমতি পেয়ে ভেতরে এলো। সারিকা বেগম তখন চশমা চোখে দিয়ে কাঁথা সেলাই করতে ব্যস্ত। কিছু বলবে? হ্যাঁ মা, আসলে আজ নাকি ওনার বকুলপুর ওদিকে কিছু কাজ আছে, তাই উনি বলেছিলেন যে আমায় নিয়ে বকুলপুর যাবেন। অব্র বলছে আমাকে। তুমি আবার বলতে এলে কেন? উনি আমাকে বলতে বলেছিলেন মা, সেজন্য এলাম। অব্র বলতে না বললে তুমি আমায় অনুমতি ছাড়াই চলে যেতে? না না মা, আপনার অনুমতি ছাড়াই কি করে যাব? আপনি অনুমতি দিলে তবেই বাড়ির বাইরে পা রাখবো। তুমি নিজে অনুমতি চাইলেই পারতে। আমার ছেলেকে পাঠানোর দরকার ছিল না। সে তো এসে আমার থেকে অনুমতি চায়নি, নিজের সিদ্ধান্ত আমাকে জানিয়ে গেল। আমি তো নিজের মতামত জানানোর সময়ই পেলাম না। সারিকা বেগমের কথা বলার ভঙ্গি আজ যেন অন্যরকম লাগলো লিলির কাছে। প্রতিদিনের তুলনায় একটু গম্ভীর শোনালো, সাথে তার কণ্ঠে যেন মৃদু রাগও প্রকাশ পেল। বিয়ের পর এই কয়দিনের মাঝে কখনো তিনি লিলির সাথে এভাবে কথা বলেননি। লিলি কেন যেন মনে হলো ওদের বকুলপুর যাওয়াটা সারিকা বেগমের ঠিক পছন্দ হচ্ছে না। না মা, উনি আপনার থেকে অনুমতি নিতে এসেছিলেন। আপনি অনুমতি না দিলে আমরা যাব না বকুলপুর। তুমি যেতেই পারো, তোমার বাপের বাড়ি, তুমি যখন ইচ্ছে যাবে। অব্র যেহেতু নতুন জামাই যেতেই পারে, কিন্তু এরপর থেকে অব্রকে নিয়ে যাওয়ার জন্য তুমি জোর করবে না। গ্রামীণ পরিবেশে আমার ছেলে মানিয়ে নিতে পারবে না। ছোটবেলা থেকে ওরা শহরেও আভিজাত্যপূর্ণ পরিবেশে বড় হয়েছে। লিলির মুখটা ছোট হয়ে এলো। ধীর কণ্ঠে বলল, আমি ওনাকে জোর করিনি মা, উনি নিজেই যেতে চেয়েছেন। ভালো, কখনো জোর করবেও না। দেখো লিলি, তোমার উপর আমার কোনো অভিযোগ নেই। আমার ছেলের বউ হিসেবেও আমি তোমায় মেনে নিয়েছি, কিন্তু সত্যি বলতে তোমার পরিবারের আর্থিক অবস্থার কারণে আমি বিয়েতে প্রথমে মত দিইনি। শুধুমাত্র অব্র জোড়াজুড়িতে আমি শেষে রাজি হয়েছি। বিয়েতে তোমার বাবার উপর আমরা বিশেষ কোনো চাপ প্রয়োগ করিনি, কিন্তু আমি যতটুকু ভেবেছিলাম তোমার বাবার আর্থিক অবস্থা তার থেকেও অনেক খারাপ। শুধুমাত্র ওনাকে বলছিলাম যেন যে কয়েকজন অতিথি নিয়ে যাব তাদের আপ্যায়নে কোনো ত্রুটি না থাকে, কিন্তু উনি সেটুকুও করতে ব্যর্থ হয়েছেন। আত্মীয় স্বজনের সামনে আমার মান সম্মান ডুবিয়ে দিয়েছেন উনি। এখন যা হয়ে গেছে সেটা তো আর আমি বদলাতে পারবো না। আমি ভেবেছিলাম তোমায় কথাগুলো কখনো বলবো না, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি। মনে রেখো, এখন থেকে এটাই তোমার আসল সংসার। কি করে তোমার নিজের সংসারের উন্নতি করবে সেটাই তোমায় ভাবতে হবে। বাপের বাড়ি কখনো মেয়েদের আসল বাড়ি হয় না, স্বামীর বাড়ি তাদের আসল বাড়ি হয়। এখনকার অর্থ সম্পদ দিয়ে বাপের বাড়ি উন্নতি করার চেষ্টা করো না, তাতে ক্ষতিটা তোমারই হবে। তোমার স্বামী একা হাতে পুরো ব্যবসাটা সামলায়, ওর উপার্জনের টাকা অপাত্রে দান করো না। আমি জানি আমার ছেলের মন বড়, খরচ করতে দ্বিধা করে না। আমি খরচ করতে মানাও করছি না, কিন্তু সীমার মধ্যে থেকে করো। আশা করছি বুঝতে পেরেছ আমার কথা। লিলি যেন আর দাঁড়িয়ে থাকার মতন বল পাচ্ছে না, পা দুটো তার কাঁপছে। এত অসম্মানিত হয়তো সে আজ অব্দি কখনো হয়নি। সারিকা বেগম খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় নিজের পুরো কথাটা লিলিকে বুঝিয়ে দিলেন। লিলি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে চলে যেতে নিলে সারিকা বেগম পেছন থেকে পুনরায় একবার ডাকলো, কয়দিন থাকবে? উনি বলেছেন 3 দিন থাকতে দেবে।
আচ্ছা ঠিক আছে, আর শোনো, যেমন একা যাচ্ছ তেমন একাই ফিরো, সাথে করে যেন আবার তোমার সেই ছোট্ট বোনকে নিয়ে এসো না। তোমার একার দায়িত্ব নিয়েছি, তোমার পুরো পরিবারের না। আর এই কথাগুলো যেন আবার অব্রকে বলো না। লিলি চুপচাপ মাথা নাড়িয়ে ঘর থেকে বেরিয়ে এলো। নিজের ঘরে এসে দরজাটা ঠাস করে বন্ধ করে দিল। তার কান্না শব্দ যেন বাইরে না যায় সেজন্য মুখে শাড়ির আঁচল বুঝলো। দরজা কাছে যেতে মেঝেতে বসে পড়ল। আজ লিলি উপলব্ধি করতে পারলো সত্যি মানুষের দুটো রূপ হয়। অব্র নিজেকে যেমন দেখিয়েছে ঠিক তেমনি, কিন্তু সারিকা বেগম ঠিক তার বিপরীত। এতদিন তিনি লিলির সাথে খুব ভালো ব্যবহার করেছেন, কিন্তু যখনই প্রসঙ্গটা নিজের স্বার্থের উপর এসে পড়েছে ঠিক তখনই নিজের আসল চেহারাটা লিলিকে দেখালেন। লিলি কান্না যেন থামতে চাইছে না। বিছানার উপর গুছিয়ে রাখা ব্যাগটার দিকে তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে তাকালো। অতটা সময় ধরে বকুলপুর যাওয়ার জন্য মনের মাঝে যে তীব্র উচ্ছ্বাসটা কাজ করছিল এখন আর তার বিন্দু মাত্র নেই। লিলি ভেবেছিল অব্রকে বলবে যেন বেলিকে সাথে করে নিয়ে এসে কয়েকটা দিন থেকে আবার বকুলপুর পৌঁছে দিয়ে যায়, কিন্তু এখন তো আর সে তার বেলিকে বাড়িতে নিয়ে আসতে পারবে না। বেলিকে এখানে নিয়ে এলে যে তার 3 বেলা খাওয়ার হিসেবও খসা দিতে হবে। লিলি আজ আরও ভালোভাবে উপলব্ধি করতে পারল যে এই সমাজে বেঁচে থাকার জন্য টাকার গুরুত্ব অপরিসীম। আজ যদি তার টাকা থাকতো তাহলে এইভাবে তাকে অপমান করতে পারতো না সারিকা বেগম। তার বাবাকে ওইভাবে অপমান করতে পারতো না। এত কিছু বলল, অথচ লিলি প্রতিবাদ করতে পারল না। প্রতিবাদী স্বভাব তো তার কখনোই ছিল না। তার স্বভাবে তো চঞ্চলতা কখনোই ছিল না। লিলি হচ্ছে মুখ বুজে সহ্য করে গিয়ে চুপচাপ নিজের দায়িত্ব পালন করার মতো মানুষ। লিলিরা কখনো অভিযোগ করতে পারে না পারে প্রতিবাদ করতে, কিন্তু তারা নিজের কষ্ট বুকের মাঝে লুকিয়ে রাখতে পারে। তারা না চাইলে সেই কষ্টের সন্ধান কেউ পাবে না। লিলিরা কখনো রাগ করতে পারে না। লিলিরা পারে শুধু মানিয়ে নিয়ে চলতে। লিলিরা কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলতে পারে না। লিলিরা পারে শুধু অন্যের কথায় কষ্ট পাওয়ার পরও চুপচাপ সেটা সহ্য করে নিতে। লিলিদের টাকার লোভ থাকে না, লিলিদের লোভ থাকে একটু ভালোবাসার। সেজন্যই তো সবাই শান্ত স্বভাবের। লিলিদের পেয়ে নিজের ক্ষমতা দেখানোর চেষ্টার সুযোগ পায়। কেননা আমাদের সমাজের নিয়ম হয়তো এমন, দুর্বলদের অত্যাচার আর দুর্বলদের অত্যাচার করে নিজেদের সরলতার প্রমাণ দাও। এখনো তৈরি হওয়া নয় কেন লিলি? আমি তো তোমায় বলে গিয়েছিলাম তৈরি হয়ে থাকতে। আসলে আমার শরীরটা একটু খারাপ লাগছে, তাই শুয়ে আছি। ভাবছি আজ আর যাব না বকুলপুর। লিলির কথায় ব্রুদয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ সৃষ্টি হলো। কি এমন শরীর খারাপ হয়েছে যে তুমি বকুলপুর যেতে চাইছো না? বিছানা থেকে উঠে বসে শাড়ির আঁচলটা ঠিকঠাক করে নিয়ে মৃদু হেসে হাসি ফুটিয়ে তুলে বলল, আসলে প্রচণ্ড মাথা ব্যথা করছিল, ঘুমিয়ে পড়ছিলাম। সামান্য মাথা ব্যথার জন্য তুমি বকুলপুর যেতে চাইছো না? সত্যি করে বলো তো, আমায় কিছু হয়েছে? কেউ কি এই নিয়ে তোমায় কিছু বলেছে? কে কি বলবে? আমি অযথাই ভাবছেন। মাথা ব্যথার জন্য আমি বকুলপুর যেতে চাইছি না। আর আমার তো গাড়িতে ওঠার অভ্যাস নেই। আপনার 4 চাকার গাড়িতে উঠলে এমনি আমার বমি মাথা ঘোরে। অব্র লিলির পাশে এসে বসলো। লিলির হাতের উপর হাত রেখে শান্ত কণ্ঠে বলল, গত পরশু রাতে তোমার জ্বর এসেছিল, তারপরেও তোমার ঘুম থেকে উঠতে একটুও দেরি হয়নি। সবার জন্য রান্না বান্না করা, ঘর গোছানো সব তুমি একা হাতে করেছো। আর আজ বলছো সামান্য মাথা ব্যথার জন্য তুমি বকুলপুর যাবে না? এটা আমায় বিশ্বাস করতে হবে লিলি। আর একটা কারণও আছে না যেতে যাওয়ার। কি কারণ? আসলে আমি চাচ্ছি না 3 দিনের জন্য বেলিকে একা রেখে আসতে। মন চাইবে না, সেজন্য ভাবছি যাবই না। আমিও কষ্ট পাবো, মেয়েটাও কষ্ট পাবে। তো বেলিকে রেখে আসতে তোমায় কে বলেছে? নিয়ে আসবো আমরা। আসার সময় বেলিকে আমাদের সাথে। অব্রর কথা শুনে লিলি আতকে উঠে পড়ল, না, বেলি এই বাড়িতে কখনোই আসবে না। অব্র ব্রু কুচকে বলল, কেন? এলে কি হবে? লিলি ঝটপট নিজে স্বাভাবিক করে নিয়ে বলল,
আসলে বেলি ঘরবন্দি হয়ে থাকতে পারে না, ওর তো গ্রামে ছোটাছুটি করার অভ্যাস। তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ, তাই না? কি লুকোবো জানি না, তবে কিছু একটা তো লুকাচ্ছ। আমি জানি তোমায় যদি কেউ কিছু বলেও থাকে সেটা তুমি যেটা আমার কান অব্দি আসতে দেবে না। মা কি তোমায় কিছু বলেছে? অব্র সন্দেহী কণ্ঠে প্রশ্নটা করলো লিলিকে। লিলি অসম্মতি জানিয়ে বলল, না, মা কি বলবে? বলছি তো, কেউ কিছু বলেনি আমায়। আপনি অযথা এত ভাবছেন। বেশ, কেউ যখন কিছু বলেনি তাহলে তুমি তৈরি হও। যেতে 1-1.5 ঘন্টার মতো সময় লাগবে তো, ও কোনো ব্যাপার না, তুমি তাড়াতাড়ি তৈরি হও। না গেলে কি হয় না? যদি তুমি আজ বকুলপুর না যাও তাহলে আমি ভাববো তোমায় এই নিয়ে কেউ কিছু বলেছে, আর যদি যাওয়ার জন্য রাজি হয়ে যাচ্ছ তাহলে আমি ভাববো আমার সন্দেহ ভুল। এখন তুমি ঠিক করো, তুমি আমার সন্দেহটা ভুল প্রমাণ করবে নাকি ঠিক প্রমাণ করবে। কথাটা বলে অব্র সেখান থেকে চলে গেল। লিলি বুঝলো না গিয়ে তার কাছে আর কোনো উপায় নেই, কিন্তু তার মন যে আর যেতে চাইছে না। আরে জামাই, এত কিছু কেন আনতে গিয়েছো? এত খাবার কে খাবে? অব্র হালকা হেসে বলল, কেন, এই বাড়িতে কি মানুষ থাকে না বাবা? আপনি খাবেন, বেলি খাবে, জেঠিরাও খাবে, সমস্যা কি? আর আর কি এমন এনেছে? আমি তো ভেবেছিলাম এদিকে বাজার পেয়ে যাব, কিন্তু বড় বাজারের সন্ধান তো তেমন পেলামই না। রাসেল সাহেব আর কিছু বলতে পারলেন না, কিন্তু তার কেমন যেন অস্বস্তি লাগছে। জামাই তার বাড়িতে এত কিছু নিয়ে এসেছে, অথচ সে কি তার জামাইকে আপ্যায়ন করতে পারবে ঠিকভাবে? একেই তো টিনের ঘর, বিদ্যুৎও নেই, রাতে মশাদের উৎপাত বাড়ে, গরম লাগলে হাত পাখা ব্যবহার করতে হয়, গোসল করতে হয় কলঘরে গিয়ে, পাকা বাথরুমও না, ঘরের মেঝে মাটির। সবকিছু তো অব্রদের বাড়ির অসম্পূর্ণ বিপরীত। অব্র কি আদৌ থাকতে পারবে এমন পরিবেশের মাঝে? রাসেল সাহেব বেশ চিন্তার মাঝে পড়লেন। এদিকে বুবুকে দেখতে পেয়ে বেলির সে কি আনন্দ! গলা জড়িয়ে ধরে তো খুশিতে কেঁদে ফেলল। লিলিও আর নিজের চোখের জলকে আটকাতে পারল না। কিন্তু বেলি অব্রকে একদম পছন্দ হয়নি। এই পচা লোকটাই তো তার বুবুকে নিয়ে গিয়েছিল, আর বেলি এতদিন পর দেখতে পেল। ঠিক এই কারণে বেলি অব্রকে একটুও পছন্দ হলো না। কিন্তু ধীরে ধীরে অব্রর বন্ধুসুলভ আচরণ বেলির মন জয় করে নিল। প্রথম বেলি যাকে নিজের শত্রু ভেবেছিল, একসময় সেই হয়ে উঠল বেলির প্রিয় বন্ধু। দুজনের মধ্যে বেশ ভাব হলো। লিলির শ্বশুরবাড়ি থেকে আসার খবর পেয়ে রাতে গ্রামের চাচিরা জেঠিরা ওকে দেখতে এলো। পরনে লিলির দামি জামদানি শাড়ি, কানে সোনার দুল, গলায় সোনার মোটা চেন, 2 হাতে সোনার বালা। এই কয়েকদিনে যেন লিলির রূপ আরও বেড়ে গিয়েছে। কেউ যেন গ্রামের পুরনো সে সাদামাটা লিলিকে চিনতে পারল না। মাত্র 10 দিনেই লিলি যেন শহর হয়ে উঠেছে। তার পোশাক আশাক, চালচলনও এসেছে ব্যাপক পার্থক্য। শুধু তার শান্ত স্বভাবটা বদলায়নি। সবাই একে লিলিকে ঘিরে ধরল তার শ্বশুরবাড়ির গল্প শুনবে বলে। তার শ্বশুরবাড়ির লোকজন কেমন উপহার হিসেবে বিয়েতে তাকে কি দিল, সে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে শুনতে লাগলো তারা। লিলি সবার প্রশংসা করলো। নিন্দে করার মতো তার সাথে কোনো ঘটনা ঘটেনি, শুধুমাত্র আজ দুপুরে তার শাশুড়ির ঘটনা বাদে। রাতে খাবার দাবার রান্না করা নিয়ে লিলিকে চিন্তা করতে হলো না। অব্র আসার সময়ে যে বাজার করে এনেছে তাতে তাদের 3 দিন বেশ ভালোভাবে চলে যাবে। তার বাবাকে আর কারো কাছ থেকে ধার করে বাজার করতে হবে না। লিলি বেশ অনেকবার মানা করেছিল অব্রকে যে কিছু আনতে হবে না, কিন্তু অব্র তো শোনার পাত্র না। লিলি তখন বুঝতে পেরেছিল যে সারিকা বেগম কেন লিলিকে আগে থেকে সাবধান করে দিলেন, কেননা তিনি তার ছেলের মন সম্বন্ধে জানেন। খরচ করার সময় যে অব্র দুবার ভাববে না সেই সম্পর্কে তিনি বেশ ভালোভাবে অবগত আছেন। কিন্তু তিনি মনে হয় একটু বেশি ভেবেছিলেন। হয়তো ভেবেছিলেন যে তার ছেলে তার জীবনে করা সব সঞ্চয় একদিনের খরচ করে ফেলবে। তার মধ্যে আবার ছেলে শ্বশুরবাড়ির লোকজন গরিব কিনা, বড়লোক জামাইকে পেয়ে সবাই হয়তো তার টাকার উপরে হামলে পড়বে। রাতের খাওয়া দাওয়া শেষ করে লিলি একবার তার বাবার ঘরে গেল। রাসেল সাহেব তখন মশারি টানাচ্ছেন। লিলিকে দেখতে পেয়ে সে কাজ ফেলে মেয়ের দিকে এগিয়ে গেলেন। কিছু প্রয়োজন কিনা প্রশ্ন করলেন। লিলি বেশ কিছুটা সময় অপলক দৃষ্টিতে রাসেল সাহেবকে পর্যবেক্ষণ করল।
মেয়েকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রাসেল সাহেব প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, কিছু বলবি মা? আমার একটা প্রশ্নের উত্তর দেবে বাবা? আমি কোনো মিথ্যা শুনতে চাই না তোমার মুখ থেকে। যদি সত্যিটা বলতে পারো তাহলে বলবে, না আর যদি বলতে না পারো তাহলে চুপ থেকো। তোমার নিশ্চুপতাই আমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। তোকে মিথ্যে কেন বলতে যাব? কি জানি, বলতেও পারো, হয়তো আমার সুখের জন্যই বলবে, কিন্তু তাও আমি কোনো মিথ্যে শুনতে চাই না তোমার মুখ থেকে। আচ্ছা বলো, সত্যি বলবো, তোকে কথা দিলাম। বিয়ের পরের দিন বৌভাতের অনুষ্ঠানে তুমি আমার শ্বশুরবাড়ি কেন যাওনি বাবা? মেয়ের এমন প্রশ্নে রাসেল সাহেব একটু থমথমে খেলেন। খুব দ্রুত অজুহাত বানিয়ে বললেন, আসলে মা, এত দূর যেতে ইচ্ছে করেনি। আর শহরের পরিবেশের সাথে যদি আমরা মানিয়ে নিতে না পারি তাহলে তো আমাদেরই সম্মান নষ্ট হবে বল, তো শ্বশুরবাড়ির লোকদেরও সম্মান নষ্ট হবে, সেই জন্য যায়নি। তুমি তো কখনো তোমার আর্থিক অবস্থার জন্য কিংবা মানিয়ে নিতে পারবে কিনা সেই বয়ে জনসম্মুখে যেতে দ্বিধা করনি বাবা। তাহলে তোমার মেয়ে শ্বশুরবাড়িতে যেতে দ্বিধা কে করলে? আমি তো অপেক্ষা করছিলাম তোমার জন্য। অন্যান্য জায়গা আর মেয়ে শ্বশুরবাড়ি কি এক হলো? তাছাড়া ওই দিন আমার শরীরটাও ভালো ছিল না। আর বেলিকে নিয়ে গেলে ও আর তোকে ছেড়ে আসতে চাইতো না। তুমি আমায় কথা দিয়েছিলে বাবা যে তুমি মিথ্যা বলবে না। আমি তোমায় বলেছিলাম সত্যি বলতে না পারলে মিথ্যাও বলবে না, চুপ থেকো, আমিও আমার উত্তর পেয়ে যাব। কিন্তু তুমি মিথ্যা বলছো। তোমার খুব ইচ্ছে ছিল মেয়ের শ্বশুরবাড়ি দেখার। তুমি যদি চেয়েছিলে আমার শ্বশুরবাড়ি, কিন্তু যেতে পারোনি, তাই না? দূর পাগলি, কী সব বলছিস? আর আমি মিথ্যা বলতে যাব কেন? আমি তোকে সত্যি বললাম। অনেক রাত হয়ে গেছে, এখন এসব কথা বাদ দিয়ে ঘরে যা। জামাই একা একা আছে ঘরে। কথাটা বলে রাসেল সাহেব পুনরায় নিজের পূর্বের কাজের উদ্দেশ্যে পা বাড়াতে নিলে পেছন দাঁড়িয়ে থাকা লিলি কান্নাজড়িত কণ্ঠে বলে উঠল, আমার শাশুড়ি তোমায় যেতে মানা করছিল, তাই না বাবা? রাসেল সাহেবের পা জোড়া থেমে গেল। অনিচ্ছা সত্ত্বেও গাল বেয়ে দুপোটা জল বেরিয়ে পড়ল। তিনি তার মেয়ের সামনে কাঁদতে চান না, কিন্তু অশ্রুরা কি আর কোনো কথা শোনে? লিলি এগিয়ে এলো, পেছন থেকে রাসেল সাহেবকে দু হাতে জাপটে ধরল। এত বড় বাড়িতে কেন আমায় বিয়ে দিতে গেলে বাবা? এর থেকে ভালো কোনো গরিব ঘরে আমায় বিয়ে দিতে। এত সুখ, টাকা পয়সা, সোনা দানা, এসব তো আর আমার দরকার ছিল না। অন্তত আমার বাবা আমার বাড়িতে গিয়ে শান্তি করে একবেলা খেয়ে তো আসতে পারত। নিজের চোখে মেয়ের সংসারটা দেখার সৌভাগ্য তো তার হতো। বাবা মেয়ে দুজনে একসঙ্গে কেঁদে উঠল। এই কষ্ট যে কাউকে বোঝানোর মতন না। সব বাবারই স্বপ্ন থাকে নিজের মেয়ে শ্বশুরবাড়ি দেখার। সব মেয়েরই ইচ্ছে থাকে তার বাবা তাকে শ্বশুরবাড়িতে দেখতে গেলে পাশে বসিয়ে ভালো মন্দ রান্না করে যত্ন করে খাওয়ানোর। কিন্তু লিলির কপাল এতটা ভালো না। রাসেল সাহেব পেছন ফিরে ঘরে দাঁড়িয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। আমি না গেলে তো কোনো ক্ষতি নেই মা, তুই সুখে আছিস, এতে আমার শান্তি। আমি আর কয়দিনে বা বাঁচবো, কিন্তু আমি যে আমার মেয়ের সুখের ব্যবস্থা করে দিয়ে মরতে পারছি, এতে আমার শান্তি। জামাই কত ভালো বলো তো, এত বড় বাড়ির ছেলে, অথচ কোনো অহংকার নেই। তুই দেখছিস, তুই খুব ভালো থাকবি মা। এমন সুখ তো আমি চাইনি বাবা। হ্যাঁ, তোমার জামাই ভালো, সত্যি ওনার কোনো তুলনা হয় না, কিন্তু আমাকে তো বাকি মানুষগুলোর সাথেও সংসার করতে হয়। আমার বাড়িতে আমার বাবা যেতে পারলো না, আমি আমার বেলিকে নিয়ে যেতে পারবো না। সেই বাড়িতে আমি সুখ পাবো কি করে? এই পাগলি, তোর বউ ভাতের অনুষ্ঠানে যেতে পারেনি তো কি হয়েছে? এমন কোনো দিন নিশ্চয় যাবে। আর বেয়ান ভুল কিছু বলেনি। সত্যিই তো, আমরা যদি ওই অনুষ্ঠানে যেতাম তাহলে তোর শ্বশুরবাড়ির লোকদের মাথা নিচু হতো অতিথিদের সামনে। ওনার কথায় যুক্তি ছিল মা, তুই বিশ্বাস কর, আমি একটুও কষ্ট পাইনি। সেজন্য বুঝি আমি তোমায় জড়িয়ে ধরার সাথে সাথে কেঁদে ফেললে। সব কষ্টের কথা মুখে বলতে হয় না বাবা, আমি তোমার মেয়ে। তুমি না আমায় মা বলে ডাকো?
তুমি ভাবলে কি করে তোমার কষ্টগুলো আমি বুঝবো না? রাসেল সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে স্বরে বললেন, যা হয়েছে ভুলে যা মা, এসব কথা মনে রাখিস না। শোন, ওরা যেমন ব্যবহার আমাদের সাথে করবে, আমাদেরও যে ঠিক তেমন ব্যবহারই ওদের সাথে করতে হবে এর কোনো মানে নেই। ওদের ব্যবহার ওদের শিক্ষা প্রকাশ পাবে, আর তোর ব্যবহার আমার দেওয়া শিক্ষায় প্রকাশ পাবে। কাউকে অসম্মান করার শিক্ষা আমি তোকে দিইনি। হ্যাঁ, হয়তো পড়াশোনা শিখাইনি, গায়ে মানুষ ক্ষেত খামারে কাজ করি, কিন্তু আমি জানি আমি আমার মেয়েকে সঠিক শিক্ষা দিতে পেরেছি। আমার মেয়েকে আমি মানুষ বানাতে পেরেছি। দেখিস মা, কখনো আমার শিক্ষাকে অপমান করিস না। কখনো এমন কোনো কাজ করবি না যে কেউ তোর শিক্ষার উপর আঙুল তুলতে পারে। তুই যেন জোর গলায় সবসময় বলতে পারিস যে আমায় আমার বাবা শিক্ষা দিয়েছে, আর সেই শিক্ষা কখনো কাউকে অপমান করার বিষয়ে উল্লেখ ছিল না। তোমার শিক্ষার মর্যাদা আমি রাখবো বাবা, কিন্তু এর বিনিময়ে তোমাকেও আমায় একটা কথা দিতে হবে। কি কথা? তুমি নিজ থেকে কখনো ওই বাড়িতে আমায় দেখতে যাবে না, যতদিন না আমার শাশুড়ি নিজের সম্মানের সাথে তোমায় ওই বাড়িতে যেতে বলছেন। ততদিন তুমি ওই বাড়িতে পা রাখবে না। নিজের চোখে আমি আমার বাবার অপমান সহ্য করতে পারবো না।